পদার্থবিজ্ঞানের আগামী কয়েকটি ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি অধ্যায়ের কিছু বেসিক জানার চেষ্টা করব। আমি ভিডিওগুলো ছোট ছোট করে প্লে লিস্টে আপলোড করার চেষ্টা করব, যাতে তোমাদের ফোকাস ধরে রাখতে সুবিধা হয়। তো গতি অধ্যায় বুঝতে গেলে আমাদেরকে দুইটা টার্ম বোঝা লাগে, একটা হচ্ছে গতি আর একটা স্থিতি। মনে করো এই যে আমার মাইক্রোফোনের চার্জার বক্স, এবং এটা হচ্ছে মাইক্রোফোন। তো তুমি বলবা এটার সাপেক্ষে এটা স্থির আছে কেন? কারণ এইটার সাপেক্ষে এইটার অবস্থানের পরিবর্তন হচ্ছে না। যদি এটার সাপেক্ষে এটা এইভাবে চলতে থাকতো তাহলে তুমি বলতে কি এটা গতিশীল, তুমি বলতে এটা গতিশীল। অথবা কার সাপেক্ষে? এই খাতার সাপেক্ষে এটা গতিশীল বলতে। যার সাপেক্ষে আমরা একে গতিশীল বা স্থির বলতেছি এটাকে বলা হয় পর্যবেক্ষক। পর্যবেক্ষকের সাপেক্ষে কারো অবস্থানের পরিবর্তন হলে সেটাকে বলা হয় গতি, আর পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থার পরিবর্তন না হলে সেটা হচ্ছে স্থিতি। প্রশ্ন হচ্ছে, আমরা তো পৃথিবীতে আছি, পৃথিবী নিজেই কি করতেছে? সূর্যের চারপাশে ঘুরতেছে। মনে এটা যদি পৃথিবী হতো, আমরা মনে করো পৃথিবী পৃষ্ঠে আছি, তাহলে পৃথিবী নিজেই যদি ঘোরে, পৃথিবী নিজেই যদি ঘুরতে থাকে, তাহলে এইটা কিভাবে স্থির থাকতে পারে? তো এখন আমরা বলতেছি কি এইটার সাপেক্ষে এটা স্থির, মানে এটার সাপেক্ষে এটার অবস্থার পরিবর্তন হচ্ছে না, এক্ষেত্রে এটা স্থির। স্থির এর যে অবস্থা, গতির যে অবস্থা, এটাকে আমরা বলছি স্থিতি। যদি এটার সাপেক্ষে এটার অবস্থার পরিবর্তন হয় তাহলে আমরা এটাকে বলতেছি গতিশীল, বা এর যে গতীয় অবস্থা সেটাকে আমরা বলতেছি গতি। এই কারণে বলা হয়ে থাকে এই পৃথিবীতে, এই মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক, কোনো গতি পরম নয়। অর্থাৎ এই মহাবিশ্বের গ্রহগুলো ঘুরতেছে, তার যে নক্ষত্র আছে নক্ষত্রকে কেন্দ্র করে, নক্ষত্র একটা নির্দিষ্ট গ্যালাক্সিতে ঘুরতেছে, মানে সবাই একটা গতির ভিতর আছে, সবাই একটা গতির ভিতর আছে। যখন আমরা একটা বস্তুর সাপেক্ষে যখন অন্য একটা বস্তুর কথা বলতেছি, ওই বস্তু নিজেও কোন একটা বস্তুর পৃষ্ঠে আছে, তার মানে ওকে নিয়ে কেউ না কেউ ঘুরতেছে। এই কারণে বলা হয়ে থাকে এই মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক, কোনো গতি বা স্থিতি পরম নয়। আমরা যে গতির কথা বলতেছি, আমরা এর সাপেক্ষে এর গতির কথা বলতেছিলাম, তাহলে এইটার যে গতি, এইটা স্থিতি। এই যে আমি এখানে বসে তোমাদের বোঝাচ্ছি, আমি নিজেই তো পৃথিবীর সাথে গতিশীল, কিন্তু পৃথিবীর সাপেক্ষে আমি স্থির। তো অনেক প্রকার গতি আছে, তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ে 5 প্রকার গতির ব্যাপারে আলোচনা করা হয়েছে। কি কি সেই গতিগুলো আছে চলো দেখে নিই আমরা। আছে 1 নম্বরে আছে সরল রৈখিক গতি, 2 নম্বরে আছে ঘূর্ণন গতি, 3 নম্বরে আছে চলন গতি, 4 নম্বরে আছে পর্যাবৃত্ত গতি, এটা হবে পর্যায়বৃত্ত গতি, 5 নম্বরে আছে সরল স্পন্দন গতি। এবার সরল রৈখিক গতি কি? সরল রেখা বরাবর গতিশীল কোন বস্তুর গতিকে, সরল রেখা বরাবর চলমান কোন বস্তুর গতিকে সরল রৈখিক গতি বলে। এর আমরা অনেকগুলো উদাহরণ দিতে পারি, মনে করো বাসের গতি, বা সরল রেখা বরাবর যদি তুমি হেঁটে চলো তাহলে তোমার গতি, মুক্তভাবে বড়ন্ত কোনো বস্তুর গতি, এগুলো হচ্ছে তোমার কি গতি? এগুলো হচ্ছে সরল রৈখিক গতির উদাহরণ। এবার ঘূর্ণন গতি কি? কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে সম দূরত্বে রেখে যদি কোনো বস্তু নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট বেগ নিয়ে ঘুরতে থাকে, তবে তার গতিকে আমরা ঘূর্ণন গতি বলতে পারি। বৈদ্যুতিক পাখার গতি, টারবাইনের পাখার গতি, এরপরে ঘড়ির কাঁটার গতি, এগুলো সব ঘূর্ণন গতির উদাহরণ। চলন গতি কি? হ্যাঁ, এই চলন গতিটা আবার একটু বোঝার ব্যাপার আছে। চলন গতি কি? কোনো বস্তুর সকল কণা যদি একই সময়ে একই দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ কোনো বস্তুর সকল কণা যদি নির্দিষ্ট সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে তার গতিকে বলা হয় চলন গতি। মনে করো এই যে একটা বস্তু, এই বস্তুটা মনে করো, খেয়াল করো, এই বস্তুটা মনে করো এখান থেকে এখানে গেছে। আচ্ছা আমি একটু আহ এঁকে দেখাই। মনে করো, এই বস্তুটা সোজাসুজি এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে। তাহলে তার দেখো এই এই যে এর সকল কণা, এই পাশের যে কণা, ওই কণাগুলো সমান দূরত্ব অতিক্রম করেছে, এই দূরত্বটা সমান। কিন্তু এই বস্তুটা যদি এখান থেকে এইখানে গেছে, ঠিক আছে, যদি এভাবে যেত, মনে করো এইভাবে গেছে, তাহলে কি হয়েছে দেখো, এর এই কণাগুলোর দূরত্ব আর এই কণাগুলোর দূরত্ব সমান পরিবর্তন হয়নি, তাহলে এর গতি চলন গতি নয়, চলন গতি নয়। কিন্তু এইটার গতি হচ্ছে চলন গতি। অর্থাৎ কোন বস্তুর সকল কণা যদি নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তবে তার গতিকে বলা হয় চলন গতি। এরপর আছে হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এখানে পর্যায়বৃত্ত দিয়ে ফেলেছি ভুল করে, এখানে হবে পর্যায়বৃত্ত গতি।
কোনো বস্তু তার গতিপথের কোনো বিন্দুকে যদি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বেগে অতিক্রম করে, তবে তার গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। মনে করো ঘড়ির কাঁটার গতি। ঘড়ির কাঁটা কি করে? ঘড়ির কাঁটা তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দু বা সকল নির্দিষ্ট বিন্দুকে কি করে, একই দিক থেকে বারবার 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 অতিক্রম করে। এই কারণে ঘড়ির কাঁটার গতিকে আমরা বলতে পারি পর্যায়বৃত্ত গতি। দোলনার গতিকে তুমি বলতে পারো, দোলনা কি করে? দোলনা মনে করো এটা একটা দোলনা, কি করছো তুমি যখন টান দিয়ে ছেড়ে দাও, তাহলে দোলনা এখান থেকে আবার এদিকে চলে যাচ্ছে, আবার এদিকে আসতেছে, আবার এদিকে যাচ্ছে, তাহলে দোলনার গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এরপর থাকতে পারে কি, তোমার ফ্যানের পাখার গতি, বৈদ্যুতিক ফ্যানের পাখার গতি হতে পারে, আরো অনেক আছে। এবার সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি, সরল স্পন্দন গতি কি, তুমি যদি একটি সরল দোলককে একটা সুতা দিয়ে ঝুলিয়ে টান দিয়ে ছেড়ে দাও, তাহলে এটা কি করবে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে সামনে পিছনে যাতায়াত করবে। অর্থাৎ পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি তার গতিপথের কোনো বিন্দুর দুই পাশে স্পন্দিত হয়, তবে তার গতিকে সরল স্পন্দন গতি বলে। যে দোলনার কথা আমরা বলেছিলাম, তুমি যখন দোলনাটিকে পিছনের দিকে টান দিয়ে ছেড়ে দাও, তখন ও সামনে কিছু দূর যায়, আবার পিছনে চলে আসে, আবার সামনে যায়, আবার পিছনে চলে আসে। অর্থাৎ এই যে একটা বিন্দু, এই বিন্দুটা, দোলনা প্রথমে কেমন ছিল, দোলনা প্রথমে অবস্থায় থাকে, এরপরে তোমাকে টান দিচ্ছ, টান দিয়ে পিছনে নিয়ে গেছো, ছেড়ে দিচ্ছ, তুমি যখন ছেড়ে দিচ্ছ তখন আবার ও কোথায় চলে যাচ্ছে, সামনে চলে যাচ্ছে। অর্থাৎ এই যে বিন্দুটাকে ও একবার এই পাশে স্পন্দিত হচ্ছে, এই পাশে স্পন্দিত, এই পাশে স্পন্দিত হচ্ছে, এই পাশে আবার স্পন্দিত হচ্ছে। তাহলে পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুর দুই পাশে স্পন্দিত হয়, তবে তার গতিকে বলা হয় সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতির আমরা উদাহরণ দিতে পারি, যে দোলনার কথা আমরা বললাম, সরল দোলক হইতে পারে, অথবা তোমার ঘন্টা ঘড়ির যে পেন্ডুলাম আছে, ওই পেন্ডুলামের উদাহরণ দিতে পারি আমরা। তো তোমরা খেয়াল করলে দেখবা এই যে সরল স্পন্দন গতি, এটাও এক ধরনের পর্যায়বৃত্ত গতি। কারণ এটা এর গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে দেখো নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বেগে অতিক্রম করতেছে। সুতরাং আমরা বলতে পারি সকল সরল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়।